আমি তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, কারণ তোর এত বড় কলিজা কি করে হলো? তুই আমার গ্যাংয়ের মধ্যে ঢুকে আমারই খবর পুলিশের কাছে দিচ্ছিলি? ভাই, আমাকে মাফ করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সত্যিই বুঝতে পারিনি। আমি আর কখনো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলবো না। আমার হিস্ট্রিতে আমি কাউকে আজ পর্যন্ত ক্ষমা করিনি, এমনকি তোকেও করব না। তোকে আমি এখন এমন শিক্ষা দেব যে তুই কোনোদিন উঠে দাঁড়াতে পারবি না। বেঈমানকে কখনো ক্ষমা করা উচিত নয়। তুই যদি কোনো ভুল করে থাকতি তাহলে আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার সঙ্গে বেঈমানি করেছিস। তোকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। তারপর আমি রকিকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিলাম, আর পানিতে ফেলার পর রকি মরণ যন্ত্রণায় কাতর হতে লাগলো। আর একটু পরেই আমি পানি থেকে তুলে যথারীতি চেয়ারে বসিয়ে হাতের আঙ্গুলগুলো কেটে দিলাম। তারপরও মুখ দিয়ে পাগলের মতো চিৎকার দিতে লাগলো। আর এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তারপর আমি সবাইকে ডাক দিয়ে বললাম, সাকিব, এটাকে নিয়ে এখন বন্দি করে রাখবো। এটাকে মারবি না, কারণ এটাকে বেঁচে থাকলে আমার জন্য অনেক উপকার হবে, অনেক তথ্য পাওয়া যাবে এর কাছ থেকে। ভাই, আমরা খবর পেয়েছি যে ওই কলেজে নাকি সবচেয়ে বেশি অপরাধ হয়। মারনি করেন, মাদক দ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছু ওই কলেজেই সংঘটিত হয়। সেটা আমি খুব ভালো করেই জানি, তাই তো আমি সেই কলেজে যাব। তোরা এদিকটা সামলাবি, আমি সেই কলেজে গিয়ে সকল কিছু দেখব। এই দেশ থেকে আমি সব কিছু উচ্ছেদ করব। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আর আমার রুমে এসে যথারীতি আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ একটা চোখ সামনে আসলো। আমি দেখতে পেলাম যে কেউ আমার ওয়েবসাইটে ঢুকে হ্যাক করার চেষ্টা করছে। এটা দেখে আমি সত্যিই অবাক হলাম। তারপর আমি এটার মধ্যেই কিছুক্ষণ কাজ করতে লাগলাম, আর মুহূর্তের মধ্যেই আমার ওয়েবসাইট আমার কাছ থেকে নিয়ে গেল, আর আমাকে ওয়েবসাইট থেকে বের করে দিল। আমি বারবার ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। তারপর আমি আমার অন্য একটা আইডি দিয়ে সেখানে প্রবেশ করার চেষ্টা করছি। তারপর যথারীতি প্রবেশ করতে পেরেছি, আর আমি সব কিছু ট্র্যাক করতে লাগলাম। আর ট্র্যাক করে দেখতে লাগলাম একটা ডিভাইস থেকে এই ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে। তারপর আমি আমার ওয়েবসাইট আমার নিজের কাছে ফেরানোর অনেক চেষ্টা করলাম, আর এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। অবশেষে 2 ঘন্টা চেষ্টা করার পর আমি আমার ওয়েবসাইট আমার নিজের কাছে আনতে পেরেছি। তারপর আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি অন্যরকমভাবে রেডি হয়ে গেলাম। অন্যরকম বলতে আমি ক্ষেত হয়ে কলেজে প্রবেশ করব। তারপর আমি সবাইকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে হাঁটা দিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আবারও আজকে কলেজের প্রথম দিন। আমি হাঁটতে হাঁটতে কলেজের সামনে চলে আসলাম। আর কলেজের সামনে এসে যথারীতি গেট দিয়ে প্রবেশ করতে যাব, তখনই যেন কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে বলতে লাগলো, কিরে, তুই আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? তোর সাহস তো কম না। এদিকে আয়, আজকে তোকে দেখাচ্ছি মজা আমরা কি করতে পারি, এখন বুঝতে পারবি। আরে আপু, আমি তো আপনাকে আজকে প্রথম দেখলাম। আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আমি তো এসেছি কলেজে পড়াশোনা করার জন্য, আপনাদের কথা শোনার জন্য আসিনি। বুঝতে পেরেছেন? তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে এসে যথারীতি আমি একটা গাছের নিচে বসলাম। আর গাছের নিচে বসে যথারীতি ভাবতে লাগবো, আমি এখন কি করব। কাউকেই তো তেমন কোনো চিনি না। আগে অফিস রুমে গিয়ে ক্লাসের ব্যবস্থাটা করা যাক। তারপর যে বাবা সেই কাজ। আমি অফিস রুমে চলে আসলাম। আর অফিস রুমে এসে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে যথারীতি আমার অ্যাডমিশন হয়ে গেল। আগে থেকেই প্রিন্সিপালকে আমি অ্যাডমিশন দিয়ে রেখেছিলাম। তারপর আমি প্রিন্সিপালের সাথে করে একটা ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে উনি চলে গেলেন। আর আমিও ক্লাসের ভিতরে এসে যথারীতি পিছনে বসে পড়লাম। আর তখনই একটা ছেলে আমার দিক বারবার তাকাচ্ছে। হয়তো আমি এই বসে আছি তাই। তারপর স্যার আমার পরিচয় জানতে চাইলেন। আমিও আমার নিজের পরিচয় দিলাম। তারপর স্যার আবারও ক্লাস শুরু করলো। তারপর যথারীতি ক্লাস করে আমি যে বের হতে যাব, তখনই দেখলাম কয়েকটা ছেলে আমাকে ধাক্কা দিচ্ছে। বুঝতে পারলাম যে আমি যে আসার সময় মেয়েটার সঙ্গে এসব কথা বলেছি, সেই জন্য আমি চুপচাপ একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। আর নিরিবিলি জায়গায় এসে যথারীতি ছেলেগুলো আমার পিছনে পিছনে চলে আসলো। ছেলেগুলো এসে জিজ্ঞেস করতে লাগলো, তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমাদের কলেজে নতুন কেউ আসলে
আমাদেরকে 10 বার সালাম করে, তারপর কলেজের কাজ করতে যায়। আর তুই কিনা সেখানে রিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস। তুই তো আজকে শেষ। তোকে আজকে আমরা এমন মার দেব, ভবিষ্যতে তুই ভুলেও এরকম কাজ করার সাহস পাবি না। ভাই, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই। আমি কলেজ দিয়ে প্রবেশ করছিলাম আর তখনই উনি আমাকে ডাক দেয়। আমার তাড়াতাড়ি ছিল তাই আমি চলে এসেছিলাম। আর কখন কি বলেছি এটা নিয়ে ধরে থাকলে তো আর হবে না, তাই না? প্লিজ সরি ভাই, আমাকে মাফ করে দিয়েন। তুই এখনই রিয়ার কাছে পায়ে ধরে ক্ষমা চাইবি। যদি রিয়ার কাছে পায়ে ধরে ক্ষমা না চাস, তাহলে তোকে আমরা এমন মার দেব যে 7 দিন হাসপাতালে পড়ে থাকবি, কখনো উঠে দাঁড়াবার সাহস পাবি না। তখনই রিয়া মেয়েটা আসলো। আমার সামনে মাথা উঁচু করে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। যথারীতি রিয়া এসে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি কোনো কথাই বললাম না, নিজের দিকে তাকিয়ে আছি। আর তখন রিয়া মেয়েটা বলতে লাগলো, এখনই আমার পায়ে ধরে মাফ চা, না হলে কিন্তু সত্যি সত্যি তোকে মেরে হসপিটালে ভর্তি করব। তুই আমাদের সম্পর্কে ভালো করে জানিস না আমরা কি করতে পারি। তারপর আমি কোনো উপায় না পেয়ে রিয়ার পায়ে ধরলাম। আর পায়ে ধরতেই তখনই সবাই ভিডিও করতে লাগলো। আমি সবাইকে ভিডিও করতে না করলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলো না। ওরা অনেকজন ছবি তুলেছে আর অনেকজন ভিডিও করেছে। আমি তারপর আর কোনো কিছু বললাম না, চুপচাপ পায়ে ধরে আমি আবারও দাঁড়ালাম। তারপর রিয়া বলতে লাগলো, এখন থেকে যদি তুই আমাদের কথা না শুনিস তাহলে কিন্তু এই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল করে দেব। আর তখন তোর কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখ। আপু, আমি আপনার কাছে মাফ চাই, তবু প্লিজ আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আর আমি এই কলেজে শুধুমাত্র পড়াশোনার জন্য এসেছি, আমি কোনো ঝামেলা চাই না। আমি অনেক সহজ সরল একটা ছেলে। রিয়া, তুই তাহলে এই ছেলেটাকে দেখ। আমরা আমাদের কাজে যাই। আজকে আমার অনেক বড় একটা কাজ আছে, বুঝতেই তো পারছিস। তারপর আমি সবাইকে নিয়ে চলে আসলাম। আর সবাইকে নিয়ে আমি আমার আড্ডাতে এসে যথারীতি আড্ডা দিতে লাগলাম। তখনই আমাকে মেয়র সাহেব কল দিল। আমি মেয়র সাহেবের কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে মেয়র সাহেব আমাকে বলতে লাগলো, তোমাকে আমি কতবার করে বলেছি যে যে মালগুলো ভালোভাবে রিসিভ করবে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। মালগুলোর যদি কোনো ক্ষতি হয় তাহলে তো ওরা কোনো টাকা দিতে চাইবে না, বুঝতে পারছো? জি ভাই, আমাদের সামনের বার থেকে আর এমন ভুল হবে না। আর তাছাড়া আজকে 2টা মেয়ে আপনার কাছে পাঠিয়ে দিব। 2টা মেয়েকে আমি অনেকভাবে ম্যানেজ করেছি। মেয়েগুলোকে পরে টাকা দিয়ে দিবেন। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে যথারীতি তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আর আজকে রাত 11টার সময় যে অস্থির চালানটা আসবে ওটা রিসিভ করে তুমি রাঙ্গামাটি রফিকের কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমি রফিকের কাছে মালগুলো ভালোভাবে পাঠিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আর রফিক আপনাকে কল দিয়েছিল, মনে হয় আপনার ফোনটা বন্ধ ছিল। পরে আমাকে জানালো সেখানে নাকি আপনার একবার যেতে হবে। কিসের যেন মিটিং আছে। আপনার সঙ্গে কয়েকজন মিলে দেখা করতে চায়। ভারত থেকে এসেছে ওরা। ঠিক আছে, আমি সময় পেলে রাঙ্গামাটি চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কাজটা করো ভালো করে। এই কাজের জন্য কোনো যেন ভুল না হয়, সাবধানে কাজটা করবে। আর পুলিশের ব্যাপারটা আমি দেখব, কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে জানাবে। এদিকে আমি রিয়ার সামনে দাঁড়িয়ে আছি। তখন রিয়া অনেক কথাই বলতে লাগলো। আমি সব কথা সহ্য করতে লাগলাম। আমি যদি আগের অবস্থায় ফিরে যাই তাহলে এইসব কথাই চলে যাবে, চিন্তাও করতে পারবে না। তারপর যথারীতি আমি সেখান থেকে চলে আসলাম। আর আমি আমার মতো গেট দিয়ে বের হচ্ছি। আর তখনই একটা মেয়েকে দেখে পুরাই ক্রাশ খেলাম, কারণ মেয়েটা সত্যিই অনেক সুন্দর। হঠাৎ মেয়েটার দিকে তাকাতেই একটা গাড়ি এসে আমাকে ফেলে দিল। আর গাড়ি থেকে রিয়া বলতে লাগলো, কি রে ফকিনীর বাচ্চারা, রাস্তা কি তোর বাপের যে তুই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে আছিস? রাস্তা দিয়ে সর, না হলে কিন্তু এখন আবার গাড়ি তোর উপর দিয়ে চালিয়ে দিব ফকিনীর বাচ্চা। এরপর আমি সাইড হয়ে গেলাম আর রিয়া গাড়ি নিয়ে চলে গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটাও আমার দিকে কেমন যেন মায়াবী দৃষ্টিতেই তাকিয়ে আছে। একটু পরে দেখলাম একটা ব্যাগ নিয়ে আমার দিকেই আসছে। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আর মেয়েটা যথারীতি আমার সামনে এসে বলতে লাগলো, কিরে, তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আর তোকে তো এর আগে আমাদের কলেজে দেখিনি। নতুন নাকি রে? নতুন হয়ে মেয়েদের দিকে তাকানো শুরু হয়ে গেছে?
আসলে সরি আপু, আমি আপনাকে দেখছিলাম না। আসলে আমি ওইদিকে একটা বন্ধুর জন্য তাকিয়েছিলাম। একটু পরেই বন্ধু চলে আসবে, আপনি আপনার মতো চলে যান, কোনো সমস্যা নেই। তারপর আমি আমার মতো চলে আসলাম, আর আমি গেটের কাছে আসতেই ড্রাইভারকে কল দিলাম। আর ড্রাইভারকে কল দিতেই ড্রাইভার একটু পরে গাড়ি নিয়ে চলে আসলো। তারপর আমি বাসায় চলে আসলাম। আর বাসায় আসার সময় আবারও প্রিন্স গ্যাংয়ের কয়েকজনকে দেখতে পেলাম রাস্তার মধ্যে মারামারি করছে। আমি সেটার ভিডিও করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আবারও ল্যাপটপ নিয়ে বসলাম। কালকে ওয়েবসাইটটা যদিও হ্যাক করে নিয়েছিলাম, কিন্তু আবার সেটা নিয়ে গেছে। এখন কি করে আবার আনবো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে বসে বসে মেয়েটার কথা ভাবতে লাগলাম। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু মেয়েটা যেসব কাপড় চোপড় পরে কলেজে যায়, এসব কাপড় চোপড় পরলে মেয়েটাকে অনেক খারাপ দেখায়। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসিনি, কিন্তু এই মেয়েটাকে দেখে আমার কেমন যেন ভালোবাসতে ইচ্ছে করছে। এসব বাতে বাতি আমি খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে যথারীতি আবার ল্যাপটপ নিয়ে বসলাম। আর ল্যাপটপ নিয়ে বসে যথারীতি আমি আমার মতো কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর তখনই আমাকে সাকিব কল দিল। আমি কলটা রিসিভ করলাম। আরও কাছ থেকে সাকিব বলতে লাগলো, ভাই আমি তথ্য পেয়েছি যে আজকে রাতে 11টায় অশ্লীল একটা চালান আসবে, আর সেটা মেয়রের লোকজন রিসিভ করবে। এখন কি ভাই, আমরা সেখানে যাব নাকি অন্য কিছু করব? হ্যাঁ, এই চালানটা আমার অবশ্যই লাগবে। আর এই চালানোর মধ্যে অনেক কিছু রয়েছে। এই অস্ত্রগুলো যদি আমি পেতে পারি তাহলে কিন্তু আমারই অনেকটা লাভ হয়ে যাবে, কারণ এই অস্ত্র দিয়েই ওরা অপকর্মগুলো করবে। আর খুব সাবধানে করবি, কারণ পুলিশ কিন্তু আমাদেরকেই ধরবে, কারণ মেয়র কিন্তু পুলিশকে সোজা কিনে নিয়েছে। আমরা ভালো কাজ করলেও ওদের কাছে খারাপ হবে, আর জনগণকে এগুলোই বোঝাবে। ঠিক আছে ভাই, আমরা আমাদের মতো প্রস্তুতি নিতে থাকি। তারপর আপনি সময় মতো চলে আসলেই হবে। আর রকিকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, কিন্তু রকি কোনো কিছু বলতে পারলো না। আরে এত পাগল হচ্ছিস কেন? ওরা কি সবকিছু বলবে? একটু সময় দে। আর আমি আসলে ঠিকই বলবে। তোরা আমার মতো কোনো কিছুই করতে পারিস না। এতদিন থেকে যে তোরা কি শিখলি সেটাই তো বুঝতে পারছি না। তারপর আমি যথারীতি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে এভাবেই সময়টা পার হয়ে গেল। আমি মেয়েটার ফেসবুক আইডি খুঁজতে লাগলাম। যদিও ফেসবুক আইডির নাম জানি না, তবে কলেজের গ্রুপের মধ্যে যদি অ্যাড থাকে তাহলে তো নিশ্চয়ই মেয়েটার ছবি দেখে নাম জানতে পারবো। এভাবে খুঁজতে খুঁজতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর খোঁজার পরে যথারীতি আমি আইডিটা পেলাম। আর আইডির মধ্যে গিয়ে দেখি নিজের অনেকগুলো পিক। আমি ছবিগুলো ডাউনলোড করলাম। আর ডাউনলোড করে দেখতে লাগলাম। মেয়েটাকে সত্যি আমার অনেক ভালো লেগে গেছে। তারপর এইভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আমি রেডি হয়ে বের হলাম। ছদ্মবেশের কোমরে পিস্তলটা নিয়ে নিলাম। আর সেই জায়গায় চলে আসলাম। আর সেই জায়গায় এসে দেখি আমার টিমের সকলেই এখানে রয়েছে। তখন সাকিব বলতে লাগলো, ভাই অনেকক্ষণ ধরেই তো অপেক্ষা করছি, আর কখন যে তারা আসবে, কখন যে ডিলটা করব, এটাই তো কোনো কিছু বুঝতে পারছি না। আর আমরা এখানে প্রায় 15 জনের মতো আছি, আর বাকিগুলো গোডাউনে রেখে এসেছি। সাকিব, আমার রাঙামাটির ওই ঠিকানাটা জানতে হবে। রাঙামাটির ওই ঠিকানায় গেলে আমরা আরো অনেক কিছুই জানতে পারবো, আর সবাইকে শেষ করতে পারবো। বুঝতে পারছিস? দেশের মধ্যে এরা যা করছে এটা সহ্য করার মতো নয়। এদের কারণে আমার বাবা মা মারা গিয়েছে। আমি হয়ে গেছি সন্ত্রাসী। এখন আমাকে প্রিন্স ভাই বলে সবাই চেনে আন্ডারওয়ার্ল্ডে। ভাই আমরা তো সেই কবে থেকে আপনার গল্পটা শুনতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো কোনোভাবেই গল্পটা আমাদের বললেন না। আপনার সঙ্গে কি হয়েছিল, আপনার বাবা মা কিভাবে মারা গেল, আপনার সঙ্গে ওদের কি সম্পর্ক থাকতে পারে? সময় হোক তাহলে জানতে পারবি। আর কোনো একদিন তোদেরকে সবকিছু বলবো, কতটা নির্মমভাবে আমার বাবা মাকে হত্যা করেছে। ওরা তোকে বলে বোঝাতে পারবো না। ছোট একটা বলছিল, আমার সেটাও নেই। তারপর এইভাবে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর একটু পরে দেখলাম ওরা গাড়ি নিয়ে এদিকেই আসছে। দুই গাড়ি থেকে লোকগুলো নেমে যথারীতি তারা কথা বলছে। আর আমি সেই সময় সবাইকে বললাম ফায়ার করার জন্য। সবাই আমার কথায় করতে লাগলো, আর আমিও তাদেরকে ক্লিক করতে লাগলাম। আর গুলি করতে করতে আমি তাদের কাছে এগিয়ে যেতে লাগলাম। আর এগিয়ে যাওয়ার পর আমি যথারীতি অধিকারের সামনে চলে আসলাম। আর ওরা নিজেকে বাঁচাতে আমাদের সঙ্গে না পেরে চলে গেল। তারপর যথারীতি আমি গাড়িটা নিয়ে আমার লোকগুলোকে নিয়ে চলে আসলাম।
আর যথারীতি আমি আমার গোডাউনে হয়েছে অস্ত্রগুলো ভালো করে দেখতে লাগতাম। অস্ত্রগুলো সত্যি বিদেশি। এই অস্ত্রগুলো দিয়ে না জানি ওরা কি করতো। আমি কষ্টগুলো আমার হেফাজতে রেখে আমিও আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে যথারীতি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে টিভির সামনে বসলাম। আর টিভির সামনে বসতেই সাংবাদিক সম্মেলন করেছে মেয়র। মেয়র সাংবাদিকদের বলতে লাগলো, কালকে আমি জনগণের জন্য কিছু খাবার এনেছিলাম, সেই গাড়ি সহ লোকজনকে মেরে প্রিন্স গাড়ি নিয়ে চলে যায়। আমি সবাইকে সাহায্য করতে চাইলেও এই গ্যাংয়ের জন্য কোনো কিছু করতে পারছি না। আপনারা সবই জানেন, এমন বোঝেন। পুলিশে এই গ্যাংয়ের জন্য কোনো কিছুই করতে পারছে না। এর কোনো তথ্য নেই আমাদের কাছে। এর যন্ত্রণায় আমরা অস্থির হয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যা কিছু হয়ে যাক না, আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন, তাহলে এমন অপশক্তি কোনো নাগাল পাবে না আমাদের। ধন্যবাদ সবাইকে। তারপরে আমি আমার অফিসে চলে আসলাম। কি করে পারলো এটা করতে? আমি সকল সিকিউরিটি দিয়ে দিয়েছিলাম, ওরা আমার কোটি টাকা লস করলো। আমি এখন কি করব? আমি মেয়রের এসব কথা শুনে হাসতে লাগলাম, কারণ মেয়র যে কি লোক সেটা তো আমি খুব ভালো করেই জানি। ওর কিছু প্রমাণ আমার কাছে আছে। শুধু শুধু তোর কলেজে যাচ্ছে না, কলেজে তো যাচ্ছি সকল প্রমাণ জোগাড় করার জন্য। আমি সবার সামনে নিয়ে আসবো এই মেয়রকে। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, আর খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে কলেজে চলে আসলাম। আর কলেজে এসে যথারীতি আমি ভিতরে চলে গেলাম। ভিতরে চলে আসার পর আমি এক পাশে বসে রয়েছি, আর তখনই রিয়া মেয়েটা আমার কাছে আসলো আর এসে আমাকে বলতে লাগলো, কিরে ফকিনির বাচ্চা, তুই এখানে বসে আছিস? আমি তোকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। যা, আমার জন্য ওই দোকান থেকে আইসক্রিম নিয়ে আয়। এই নে টাকা, যা। দেখুন আপু, আপনি আমার সঙ্গে কেন এমনটা করছেন? আমার তো ক্লাস আছে নাকি? আমি তো আপনার এসব করার জন্য বসে আছি না। আমি এই কলেজে পড়তে এসেছি, এসব করার জন্য নয়। আপনি দিনের পর দিন আমাকে র্যাগিং করেই যাবেন, আর আমি এগুলো সহ্য করে যাব। আমি স্যারের কাছে গিয়ে বিচার দিব। কুত্তার বাচ্চা, তুই আবার মুখের উপর কথা বলছিস। আর তোর মতো ফকিরের বাচ্চা হয়ে আমাকে জ্ঞান দেওয়ার সাহস কোথা থেকে পেয়েছিস তুই? আমি তারপর কোনো উপায় না পেয়ে যথাযথ দোকানে চলে আসলাম। আর দোকানে এসে আমি ওনার জন্য আইসক্রিম কিনে ওনার কাছে গেলাম। আর আইসক্রিমটা দিয়ে আমি যেই মাত্র চলে যেতে যাব, তখনই দেখলাম কালকের সেই মেয়েটা কলেজের গেট দিয়ে প্রবেশ করছে। মেয়েটা আজকে শাড়ি পরে এসেছে, সত্যি অনেকটা ভালো লাগছে। তখনই রিয়া মেয়েটা বলতে লাগলো, কি রে ফকিন্নির বাচ্চা, তুই ওদিকে কি দেখছিস? এখন আমার সঙ্গে কথা বল। তুই এখন গিয়ে ক্লাস করবি। আয়, ক্লাস করার পর আমার সঙ্গে দেখা করে তারপর যাবি। আর যদি আমার সঙ্গে দেখা না করে কলেজ থেকে বের হয়ে চলে যাস, তাহলে কিন্তু সত্যি তোকে মেরে ফেলবো। তারপর আমি রিয়া মীরার কাছ থেকে এসে যথারীতি একটা পাশে বসে আমি সেই কালকের মেয়েটাকে দেখতে লাগলাম। আর একজন এসে আমার পাশে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে দেখলাম কালকে ওই রিয়া আপুরা মিলে র্যাগিং করছে। তা তোমার সঙ্গে কোনো কিছু কি হয়েছে নাকি? আর আমরা কি বন্ধু হতে পারি? সমস্যা নেই, আমাকে বন্ধুর মতো ভাবতে পারো, আমিও তোমার মতোই। আসলে কালকে তেমন কোনো কিছুই আমি করিনি। তারপর আমি ছেলেটাকে সব কিছু খুলে বললাম, আর সব কিছু শুনে ছেলেটা আমাকে ভালো করে বলতে লাগলো, আসলে তুমি এই কলেজে এইসব কাপড় চোপড় পরে এসেছো তো, এর জন্য তোমাকে কেউ দাম দিতে চায় না, তোমার সঙ্গে কেউ কথা বলে না। আমি কিন্তু গরিব ঘরের সন্তান, তবুও কিন্তু আমি অনেক কষ্ট করে ভালো কাপড় চোপড় পরে এসেছি। দেখো, আমার সঙ্গে কিন্তু অনেকেই কথা বলে। আর এই কলেজে সব বড়লোকের পোলাপানরা পড়াশোনা করে, তার জন্য ছোটদেরকে এতটা মূল্যায়ন করে না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেই তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আজকে থেকে তাহলে আমরা বন্ধু। এখন থেকে তুই করে বলবো, ঠিক আছে? হ্যাঁ, এই কলেজ তো বড় লোকদের ছেলে মেয়েদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য তো আর এই কলেজ নয়। কিন্তু কি করব বলো, গরিবদের অত ইচ্ছে করে যে ভালো কলেজে পড়াশোনা করার জন্য, তাই না? আর আমরা এই সমাজটাকে এরকম বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে থেকে আমরা দুজন বন্ধু। এখন থেকে আমরা তুই করে বলবো।
তারপর আমরা দুজন মিলে ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে এসে যথারীতি ক্লাস করতে লাগলাম। আর মাঝে মাঝে ছেলেটার সঙ্গে কথা বলতে লাগলাম, আর ছেলেটার নাম ঠিকানা সব কিছু জানলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর ক্লাস শেষ করে যেইমাত্র আমরা মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই কোথা থেকে নিয়ে রিয়া এসে আমাকে একটা থাপ্পড় মারলো। তারপর আমি আর সানি দাঁড়িয়ে গেলাম, আর আমাকে অনেক কথা বলতে লাগলো। আর এসব দেখে তিশা মেয়েটা এদিকে আসলো, আর এসে বলতে লাগলো, আরে কি রে রিয়া, তুই ছেলেটাকে শুধু শুধু মারছিস কেন বলতো? আমাদের কাজ আছে অনেক, তোর সাথে আমার কিছু কথাও আছে। আগে আমরা গিয়ে আড্ডা দিই, শুধু শুধু ছেলেটার পিছনে পড়ে আছিস কেন? তখনই ওই মেয়েটার সঙ্গে নিয়ে রিয়া চলে গেল। আমিও বেঁচে গেলাম, মেয়েটা সত্যি অনেক ভালো মনে হচ্ছে। আর তখনই সানি আমাকে বলতে লাগলো, এভাবে তাকিয়ে লাভ নেই। এই মেয়েটা হচ্ছে ছদ্মবেশের সাংবাদিক। ও যে সাংবাদিক এটা শুধুমাত্র আমি জানি, কারণ একদিন আমি তাকে লুকিয়ে ফটোগ্রাফি করতে দেখি, আর আমি তার সঙ্গে কথাও বলি। সে আমাকে এসব কিছু বলতে মানা করেছে। তুই আমার বন্ধু, তাই তো আমি তোকে সব কিছু খুলে বললাম। তুই এটা কখনো কাউকে বলবি না। এই কলেজে কিছু অসংগতি আছে, এগুলো তুলে ধরার জন্যই সে এই কলেজে এসেছে। ও আচ্ছা আচ্ছা, এই কলেজে কি কি হয় সেটা বলতে পারবে? আর এসব কারা কারা করে সেটা কি তুই জানিস? আমারও তো অনেক জানতে ইচ্ছে করে, তাই না? বলতো শুনি। এই কলেজে বিপি হলো সাদ্দাম, যার সঙ্গে তোর এত কিছু ঝামেলা হয়ে গেল। ওর অনেক ক্ষমতা, ও মেয়ারের সঙ্গে থাকে তো, তার জন্য অনেক ক্ষমতা। আরও অনেক ছেলে পেলে আছে, সবাই তার কথাই চলে। এই কলেজে প্রায় 5 বছর ধরে রাজত্ব করেছে। এখানে সেই আগের মতো ওই কতটা খারাপ এটা তোকে বলে বোঝাতে পারবো না। ও মাদ্য পাচার করা থেকে শুরু করে মেয়ে পাচার পর্যন্ত পড়ে থাকে। এই শহরে যত অকর্ম হয় তার হাত ধরে হয়। এটা অবশ্যই কলেজের সবাই মোটামুটি জানে, কিন্তু কেউ সাহস করে কোনো কিছু বলতে পারে না। যদি কেউ বলতে চায় তাহলে পরের দিন তার লাশ পাওয়া যায় এই কলেজের ছাদে। সেটা তো বুঝতে পারলাম না, একটা লোককে এতটা খারাপ একটা তো ভালো করে সবাই জানে, তাহলে পুলিশকে কেন ইনফর্ম করছে না? পুলিশ তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? ওর ব্যাপারে তো তাহলে কয়েকটা মামলা থাকার কথা। তোর কথা শুনে আমার সত্যি হাসি পাচ্ছে। আরে, যার এত ক্ষমতা তার কি পুলিশের ভয় আছে নাকি? আর এ তো পুলিশ কিনে নিয়েছে। উল্টো পুলিশ যদি সামনে থাকে দেখে তাকে, তাহলে তাকে সার করে ডাকা শুরু করবে। ও আচ্ছা, তার মনে হয় কোনো একটা গোডাউন আছে যে সেখানে সব সময় আড্ডা দেয়, মানে সে যেখানে থাকে তার সেখান থেকে অপকর্ম করে। এটা কি তুই চিনিস নাকি? হ্যাঁ, আমি এটা চিনি। আমি সহ আরো কয়েকজন চেনে, কারণ ওরা তার সঙ্গে কাজ করে তো, সেই জন্য। আমাকেও সাদ্দাম ভাই বলেছিল তার সঙ্গে কাজ করার জন্য। আমি অনেক কষ্টে তার হাত থেকে বেঁচে গেছি। মাঝে মাঝে 2-1টা কাজ দেয়, এগুলো ইচ্ছে না থাকা সত্ত্বেও করতে হয়, কারণ নিজের জীবনের মায়া আছে তো। এই কলেজের পেছনে তার একটা কামরা আছে, সে সেখানেই থাকে। আর কি সব সময় তো এই জায়গায় তার বন্ধুদের নিয়ে। ও আচ্ছা, আমি শুধু তোর কাছ থেকে একটু জানতে চেয়েছিলাম আর কি। আমার তো এসব জেনে কোনো কাজ নেই, তাই না? আমি আর তুই হচ্ছে একজন সাধারণ মানুষ, আমাদের কোনো কাজ নেই। তারপর আমি সানির সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা আমি হাঁটতে বের হলাম, আর হাঁটতে হাঁটতে যথারীতি জায়গায় চলে আসলাম। আমি হঠাৎ করে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে দেখার জন্য সেখানে যেতে লাগলাম, আর গিয়ে দেখি 3টা ছেলে মিলে একটা মেয়েকে ধরে জোর করে নিয়ে যাচ্ছে। মেয়েটা চিৎকার করছে, আর তখন আমি মেয়েটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা তো আমারই প্রিয় মানুষটা। আমি তাড়াতাড়ি করে পাশে থাকা একটা লাঠি নিলাম, আর লাঠি নিয়ে যথারীতি এগিয়ে তাদেরকে আমি মারতে লাগলাম। মারতে মারতে তাদেরকে আমি আত্মহত্যা করে ফেললাম। আর দুজন দৌড়ে পালিয়ে গেলেও একজনকে আমি ধরে ফেললাম। আর তখন মেয়েটা এসে আমার কাছে বলতে লাগলো, আরে, তুমি কলেজের সেই ছেলেটা না যে খ্যাত হয়ে ঘুরতে? তা তুমি এখানে কি করে আসলে? তুমি যদি আজকে না থাকতে তাহলে তো সত্যি আমার যে কি হতো।
আসলে আপু, আমি প্রতিদিন বিকেলবেলা এখানে হাঁটতে বের হই। হাঁটতে আমার অনেক ভালো লাগে। আর হাঁটতে হাঁটতে আমি এখানে আসলাম। আর এখানে এসে আপনার গলার আওয়াজ শুনতে পেলাম। হয়তো কোনো মেয়ে বিপদে পড়েছে, তাই এগিয়ে আসলাম। আর এগিয়ে এসে দেখি আপনি। এটা তো আমার দায়িত্ব ছিল। হুম, এটা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু কটা ছেলে তার জীবনের বাজি রেখে অন্য একটা মেয়েকে বিপদের হাত থেকে রক্ষা করে? অনেকে আছে বিপদ থেকে রক্ষা করে সুযোগের সদ্ব্যবহার করে। তোমাকে দেখে ভালো মনে হলো। আচ্ছা, আপনি এখানে কি করে আসলেন? আর ওরাই বা আপনাকে ধরে এখানে নিয়ে আসলো কেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমাকে কি বলতে পারবেন? আসলে আমি একজন ক্রাইম জার্নালিস্ট। আমি ক্রাইমের উপরে রিপোর্ট করছি, আর তার জন্যই ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি, যেহেতু আমরা একই কলেজে একই ক্লাসে পড়ি? আপু, আপনি এসব কি বলছেন? আমার মতো ছেলের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন? আপনার প্রেস্টিজে লাগবে না? আর সবাই তো আপনাকে অনেক অপমান করবে। আমার সঙ্গে থাকলে আপনি কেন আমার সঙ্গে থেকে এসব সহ্য করবেন বলেন? আমি জানি যে কলেজের ছেলেপেলেগুলো একটু অন্যরকম টাইপের, কারণ সবাই বড় লোক, এমনকি আমি নিজেও কিন্তু তাদের মধ্যেই একজন। ওরা সবাই আমার বন্ধু, কিন্তু সবার মধ্যে থাকলেও কিন্তু আমি অন্যরকম, বুঝতে পেরেছো? আর গরিব কি, এটা কি কোনো অন্যায় নাকি? আমরা তো সবাই মানুষ, আমরা সবাই একই রকম, তাহলে অহংকার করার কি আছে? আজকে মারা গেলে কালকে 2 দিন, আর এসব অর্থ সম্পর্কে কবরে নিয়ে যাওয়া যাবে নাকি? তাহলে এত অহংকার কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। তারপর এভাবে আমরা দুজন মিলে অনেক কথা বলতে লাগলাম। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর আমি তিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই আমি তিশাকে কল দিয়ে জানিয়ে দিলাম, তুই ছাড়া একটু কম সময়ের মধ্যে এতটা আপন হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুই তিশার সঙ্গে আমার পরিচয়টা আরও অনেক দেরি হবে, কিন্তু এ তো মেঘ না চাইলেই বৃষ্টি। তারপর মেসেজে টুকটাক কথা বলতে লাগলাম। তারপরে এইভাবে পার হয়ে গেল 2টা দিন। আমি আমার গোডাউনে এসে রকির সামনে বসে আছি। আর তখন রকি আমাকে বলতে লাগলো, আসলে আমি মেয়রের হয়ে কাজ করি। মেয়র আমাকে দিয়ে সমস্ত কাজ করায়। আমি এই মোটামুটি এই শহর থেকে রাঙ্গামাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকি। তাহলে তুই সমস্ত কিছুই জানিস যে রাঙামাটি ওরা কোথায় থাকে, ওদের কোথায় আস্তানা। তুই যেহেতু জানিস, তুই আমাদের সঙ্গে গিয়ে এটা আমাকে বলবি। আর না হলে ম্যাপে তুই আমাকে সব কিছু বুঝিয়ে দিবি। আর যদি এটা না করিস তাহলে তো বুঝতেই পারছিস, কারণ সবাই কিন্তু জানে তুই মারা গিয়েছিস। পরে তোকে সত্যি সত্যি মেরে ফেলবো। আর আমি কিভাবে মারবো এটা তো আর তোকে বলতে হবে না। ভাই, আমাকে মারবেন না। আমি সত্যিই জীবনে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি। আমি আর খারাপ কাজ করতে চাই না। আমি এখন থেকে ভালো হয়ে যাব। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। তারপর আমি ম্যাপটা সামনে এনে দিলাম। আর রকি সেটা আমাকে ভালো করে বুঝিয়ে দিতে লাগলো, কোথায় তারা থাকে, কোথায় কি করে। আর এটা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর হঠাৎ করেই সাকিব আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, আমি এইমাত্র খবর পেয়েছি যে মেয়রের বাড়ি থেকে 2জন মেয়েকে মেরে নদীর পাড়ে ফেলে গেছে। একটা মেয়ে মেরে ফেলছে, আর একটা মেয়ে এখনো জীবিত আছে। আমি হাসপাতালে ভর্তি করেছি, আশা করি মেয়ে সুস্থ হবে। আর সুস্থ হলে কিন্তু আমরা মেয়রের বিরুদ্ধে আরো অনেক প্রমাণ পেয়ে যাব। আর কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে, আর কমিশনার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। আজ পর্যন্ত আমি কাউকে মুখ দেখাইনি। আর কমিশনার কি করে ভাবলো তার এই কথায় আমি তার সঙ্গে দেখা করব? আমি কি পাগল হয়ে গেছে নাকি? আমি সেদিনই সবার সামনে আসব, যেদিন আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবো। মেয়র ছিল আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। ভাই, আমরা আপনার আজকের ঘটনা শুনতে চাই। আমরা আজকে কোনো কিছুই করব না। আমরা সবাই এখানে আছি। আমরা আপনার সঙ্গে সেই 7টা বছর ধরে কাজ করছি। আমরা আজকে শুনতেই চাই। ঠিক আছে, তাহলে সবাই শোন। আমি ছিলাম বাবা মায়ের বড় সন্তান। ছোট একটা বোন ছিল। যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, এরপর প্রায় ফ্রি সময় পার করছিলাম। কেমন হবে সেটাও জানি না। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছি। রেজাল্ট ততটা ভালো হবে না, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। বাবা ছিল পুলিশ অফিসার। বাবার সঙ্গে বর্তমান মেয়র, ওনার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল। মেয়র সাহেবও আমাদের বাসায় আসতে, আমরাও তার বাসায় যেতাম। এইভাবে বেশ ভালোই চলছে দিনগুলো। একদিন হঠাৎ করে
নেওয়া একটা ফোন করে আর খুন করার পর দায়িত্ব পালন করেন। আমার বাবা তদন্ত করে জানতে পারে যে আসল দোষী ওই মেয়র। তারপর মেয়রকে অ্যারেস্ট করে আর এটার মধ্যে থেকেই তাদের ঝামেলাটা শুরু হয়। এর মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম নানু বাড়ি গিয়ে থাকবো। তখন বাবার সঙ্গে মেয়রের কি ঝামেলা হয়েছিল সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। আমি এসব শুনতাম না, বাবাও আমাকে কোনোদিন এসব বলতো না। আমি নানুর বাসায় চলে আসি। তারপর নানু বাসায় 15 দিনের মতো থাকি। তারপর বাসায় আসি। বাসায় আসার পর আমি এসে দেখি বাসার মধ্যে অনেক লোক ভিড় করে আছে। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার মা নাকি আত্মহত্যা করে মারা গেছে। আমার বোনকে ধর্ষণ করে কে যেন কারা মেরে রেখে গেছে। আর আমার বাবাকে কে যেন মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। বাবা সব সময় সৎ ছিল, আর আমি জেলে গিয়ে বাবার সঙ্গে দেখা করি। কিন্তু বাবা আমাকে দেখে সেদিন কোনো কিছুই বলতে পারলো না, কান্না করেছিলেন। তারপর হঠাৎ একদিন বাবা জেলের মধ্যেই আত্মহত্যা করেন। এসব সহ্য করতে না পেরে আমার জন্য একটা রেখে দিয়েছিলেন। বাবার বন্ধু শফিকুল সাহেব আমার কাছে চিরকুট দিয়েছিলেন, আর সেই চিরকুট থেকেই আমি সব কিছু জানতে পারি। মেয়র আরও 2-3 জন মিলে বাবাকে হত্যা করে। বাবা লাস্টে একটা কথা বলেছিল যে নিজের পায়ে নিজের মাটিটা নিজেকে শক্ত করতে হবে। সেটার জন্য যা যা করতে হয় তুই তাই করবি, কিন্তু কখনো অন্যায় করবি না। যারা সমাজে মাথা উঁচু করে বাঁচে কিন্তু আড়ালে অপকর্ম করে, তাদেরকে তুই নিজের হাতে শাস্তি দিবি। বাবার এই লাস্টের কথাগুলো আমার সত্যি অন্যরকম লেগেছিল। তারপর থেকে আমি হয়ে গেলাম একজন মাফিয়া। তারপর দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে কান্না করছে, আর আমি ফিরতেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাদেরকে জড়িয়ে ধরলাম, আর সবাই মিলে বলতে লাগলো, ভাই আমাদের জীবনে থাকতে আমরা এদের ছেড়ে দেব না। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা প্রতিশোধ নিব। আমরা আপনার সবসময় পাশে আছি। এদিকে আমি নিজেও রেডি হয়ে নিলাম। আমি হুডি পরে নিলাম, আর হুডি পরে আমি আমার কোমরে একটা পিস্তল নিয়ে নিলাম, আর কোমরের পেছনে আমি হাতে একটা মেশিন গান নিয়ে গাড়িতে উঠলাম। আর আমরা 3টা গাড়ি নিয়ে রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। তখনই আমার ফোনটা বেজে উঠলো, আর আমি ফোনটা বের করে দেখি তিশা কল দিয়েছে। আমি তিশার কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার কল রিসিভ করছো না কেন? আমি যে সেই কখন থেকে তোমাকে কল করেই যাচ্ছি। এরপর থেকে তুমি যদি এমন করো তাহলে বুঝতে পারবে। আরে আমি তো আসলে ব্যস্ত ছিলাম, তার জন্য আমার কল ধরতে পারিনি। আচ্ছা বলো কি বলবে? আমি তোমাকে অনেক মেসেজ দিয়েছিলাম, তুমিও তো আমাকে কোনো রিপ্লাই দাওনি। আমি তোমার সাথে ছিলাম, তার জন্য তোমার মেসেজের উত্তর দিতে পারিনি। তুমি কি এমন কাজ করো যে তুমি এত ব্যস্ত থাকো? কালকে যথারীতি কলেজে আসবে। তাছাড়া তাড়াতাড়ি যদি না আসো না, তাহলে কিন্তু তোমাকে এমন মাইর দিব মনে রাখবে সারা জীবন। ঠিক আছে, আমি কালকে কলেজে যেতে খুব তাড়াতাড়ি আসবো। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে না তুমি? ঘুমিয়ে পড়ো, আর রাত থেকে কাজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমিও ঘুমিয়ে গেলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। কালকে আমি তোমাকে কল দিয়ে জাগিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। ওকে, আল্লাহ হাফিজ। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম, কারণ মেয়েরা সত্যি অনেক চালাক, সাংবাদিক তো তার জন্য। তারপর আমরা প্রায় অনেকক্ষণ জার্নি করার পরে রাঙামাটি হয়ে পৌঁছালাম। রাঙামাটি পৌঁছে আমরা যথারীতি ম্যাপের মতো অনুসারে যেতে লাগলাম, আর যেতে যেতে প্রায় অনেকটা সময় পার হয়ে গেল। রাত 2টার দিকে আমরা সেই কালকের তো জায়গায় এসে পৌঁছালাম। আমি সবাইকে আমার মতো করে সাজিয়ে দিলাম। এরপর আমি ছোট একটা ড্রোন উড়িয়ে সবকিছু দেখতে লাগলাম, আর এসব করতে করতেই বেশ অনেকটা সময় পার হলো। তারপর আমি সাকিবকে বললাম চারিদিকে ল্যান্ডমাইন ফিট করে দেওয়ার জন্য। সাকিব আমার কথা মতো তাই করলো। ভাই একটু পরে মনে হয় চালানটা আসবে, আর তখনই না হয় আমরা এটা করব। দেখেন, আমাকে এইমাত্র একজন মেসেজ করে বলছে, এই ছেলেটাকে আপনি খুব ভালো করে জানেন, আপনারই তো ইনফর্মার। ছেলেটা অনেক ভালো, ছেলেটা তাদের সঙ্গে কাজ করে ঠিক আছে, কিন্তু আমাকে অনেক শ্রদ্ধা করে, আমাকে অনেক তথ্য দিয়েছে। ছেলেটা তোরা যে যার মতো প্রস্তুতি নিয়ে নে। এখান থেকে যদি আমরা ওদিকে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। এমনকি আমরা নিজেরাও মানা করতে পারি, কারণ এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা জায়গা। তারপর অপেক্ষা করতে করতে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা চলে আসলো, আর দেখলাম একটা গাড়ি থেকে অনেকগুলো মেয়েকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ফায়ার করলাম, আর ফায়ার করার পর যে যার মতো ছুটে চলে যেতে লাগলো। তারপর আমি সাকিবকে বললাম মেয়েগুলোকে সে সরিয়ে আনার জন্য, আর সাকিব আমার কথা মতো তাই করলো।
আমি মেয়েগুলোকে সরিয়ে আমি গুলি করতে লাগলাম। গুলি করতে করতে বেশ একটা সময় পার হয়ে যায়, আর ওরা আমাদের গুলি করে। আমার হাতে এক এক গুলি এসে লাগলো, আমি মাটিতে পড়ে গেলাম। তখনই শাহরিয়ার ভাই আমাকে গাড়িতে তুলে নিয়ে গেল। আমি গাড়িতে বসে আছি, হাতটা মনে হয় এক্ষুনি খুলে আসবে। তারপর রিফাত এসে আমার হাত থেকে গুলিটা বের করে আমাকে ব্যান্ডেজ করে দেয়। এদিকে আমি সাকিবকে সামনে এগিয়ে যেতে বললাম, আর আমিও সামনে এগিয়ে গেলাম। আর এগিয়ে গোডাউনের ভিতরে গিয়ে দেখি সকল কেমিক্যাল আর অস্ত্র সেখানে রয়েছে। আমি একজনকে পালাতে দেখলাম, এটাই সেই মেয়রের সঙ্গে কাজ করে কাউন্সিলর। আমি তাকে ধরে এলাম আর ধরে মারতে লাগলাম। আর তখন কাউন্সিলর আমাকে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? তুই জানিস না আমি কি করতে পারি? আর তুই কে যে আমার এত বড় ক্ষতি করছিস? তোকে আমি অনেক টাকা দিব, তবুও আমাকে মারিস না। আর যা ক্ষতি করেছিস তোকে কোনো কিছু বলবো না। তুই কি করে ভাবলি যে তোকে আমি ক্ষমা করব? তুই আমার বাবা মায়ের খুনি, আমার ছোট বোনটাকে ধর্ষণ করেছিস সবাই মিলে। তোর দেখে কি আমি এত সহজে ছেড়ে দিব? এটা তুই ভাবলি কি করে? তোদের জন্য আমি এই পর্যন্ত এসে গেছি। তোকে আমি কুত্তার মতো মারবো, কুত্তার মতো। তারপর আমি কাউন্সিলরকে নিয়ে গাড়িতে বসালাম, আর গাড়িতে বসে আমি সবাইকে বললাম জায়গাটা ল্যান্ড মাইন দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য। সবাই আমার কথা মতো তাই করলো। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম, আর আমি আমার গোডাউনে এসে কাউন্সিলরকে বেঁধে দিলাম। তারপর কাউন্সিলর আমাকে বলতে লাগলো, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে শুধু শুধু কেন ধরে এনেছিস? একটাবার যদি আমার বন্ধু জানতে পারে তাহলে তোকে কি অবস্থা করবে সে তুই ভাবতেও পারবি না। আমি তো এটাই চাই যে তোর বন্ধু এটা জানতে পারুক, আর জানতে পারলেই তো আমার জন্য ভালো হবে। আর তোর সঙ্গে যারা যারা আছে সবাইকে আমি নিজের হাতে মারবো। এখন সত্যি সত্যি বল, তোদের আর কোথায় কোথায় এরকম ফ্যাক্টরি আছে? আমি সবকিছু জানি, কিন্তু তোকে আমি কখনোই বলবো না। আমার মৃত্যু হয়ে গেলেও আমি এটা কখনোই স্বীকার করবো না। আর তুই কি যে আমি তোকে বলবো? আমি কে সেটা তুই এখনো বুঝতে পারছিস না? ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখ, তারপর এমনিতেই বুঝতে পারবি যে আমি কে। প্রিন্স, তুমি তো আমার ছেলের মতোই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এই দেশ থেকে সোজা বিদেশে চলে যাব। আমি এই দেশে আর থাকবো না। আমাকে তুমি এই দেশে আর কখনোই দেখতে পাবে না। তোমাকে আমি ক্ষমতা দিয়ে চলে যাব, তুমি পুরো দেশের রাজত্ব করবে। তুই কি আমাকে ফুটপাতের মস্তান ভেবেছিস নাকি? আজ পর্যন্ত কেউ আমার ছবিটাও দেখতে পারলো না, আর তুই আমাকে দেশ দেবার কথা বলছিস? তুই আমার সম্পর্কে কতটুকু জানিস? পাকিস্তানের রফিক ভাই, সৌদির মারুফ আল হাসান, তারা সকলেই আমার কথা মতো চলে, আর তুই কি না আমাকে এইসব বলছিস? আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এসব অপকর্ম করব না। আমি এখন থেকে ভালো হয়ে চলবো। আমি কথা দিয়েছি আমার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না। তোকে আমি এখন ক্ষমা করব কি না সেটা তো পরের কথা, কিন্তু তুই আমাকে এখন যদি সত্যি সত্যি না বলিস তাহলে কিন্তু তোর অবস্থা কি হবে সেটা তুই ভাবতেও পারবি না। তোদের আর কোথায় কোথায় এরকম ফ্যাক্টরি আছে, আর তোদের সঙ্গে কাদের লিঙ্ক আপ আছে সব কিছু বল। আমি সবকিছুই বলেছি। ভারতের যে অপূর্ব আছে, আমরা তার হয়ে কাজ করি। সে আমাদেরকে মাল পাঠায়, আমরা শুধু সেগুলো সাপ্লাই করি। আর আমাদের প্রতিটা বিভাগে একজন করে লোক আছে, তাদের দায়িত্বে সকল কলেজে সকল জায়গায় সব ড্রাগস দেই। আমি সবকিছু ঠিকানা দিচ্ছি, তবুও আমাকে মেরো না। তারপর কাউন্সিলর সমস্ত কিছু ঠিকানা দিল, আর আমি ঠিকানা মতো সবাইকে যে যার মতো পাঠিয়ে দিলাম, আর বললাম সবাইকে শেষ করে দিয়ে আসার জন্য। আর এইভাবে পার হয়ে গেল 7 দিন। এই 7 দিনে আমার আর তিশার অনেকটা ভালো সম্পর্ক হয়ে যায়। একে অপরের এতটা কাছাকাছি চলে আসবো এটা নিচে বুঝতে পারলাম না। একদিন আমি কাউন্সিলরকে রাস্তায় এনে গুলি করলাম, আর তার পেটের মধ্যে ছুরি দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলাম। আর তখনই হঠাৎ করে তিশা সামনে চলে আসলো। আমার সাথে 20 থেকে 25 জন ছেলে আছে। তিশা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমিও কোনো কিছু বুঝতে পারলাম না তিশা হঠাৎ করে এখানে কেন আসবে। তিশা এসে আমাকে একটা থাপ্পড় মারলো, আর বলতে লাগলো, আমি তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম। ভেবেছিলাম তুমি অনেক সহজ সরল একটা ছেলে, তুমি গরিব হও যাই হোক, আমি তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু তুমিও ওদের মতোই কেন? তোমাকে নিয়ে তো আমি ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এমনটা হয়ে গেলে? আমি তো এমনটা চাইনি কখনো। আমি তো সহজ সরল শাহরিয়ারকে ভালোবেসেছিলাম, কোনো মাফিয়া ডনকে ভালোবাসিনি।
সেদিন যখন তুমি ওই শয়তানগুলোর হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে, সেদিন থেকেই তোমার উপরে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছিল। এরপর তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তারপর একদিন একটা রাস্তার ছেলেকে নিয়ে হোটেলে খাওয়ালে, এটাও আমি দেখেছি। এরকম আরও অনেক ঘটনা দেখার পর তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গিয়েছিল। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে মানুষটার মন মানসিকতা এতটা ভালো, আমি যদি তার প্রিয় মানুষ হই তাহলে আমাকে কতটা ভালোবাসবে, এটা ভাবতেই ভালো লাগতো আমার। তাই তো তোমাকে সবসময় জ্বালাতাম, কথা বলতাম। তিশা, তুমি যেরকমটা আমাকে ভাবছো আমি কিন্তু সেরকমটা নই। তুমি আগে সবটা শোনো, তারপর আমাকে কথা বলো প্লিজ। তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না। আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারবো। তুমি আমার সাথে আর একটা কথা বলবে না, তুমি আমার সাথে আর কোনো দিন কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তারপর আমি কান্না করতে করতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। আমি শাহরিয়ারকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু শাহরিয়ার আমার সাথে কেন এমনটা করলো? আর এভাবে কান্না করতে করতে এই সময়টা পার হয়ে গেল। এদিকে আমি কোনো কিছু না ভেবে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না, খাবার খেতে ভালো লাগছে না। এখন তিশা থাকলে হয়তো তার সঙ্গে কথা বলতাম। মেয়েটার সঙ্গে সময় কাটাতে কতটা যে ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। আমারও সারা রাত না ঘুমিয়ে কেটে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলেজে চলে আসলাম। আর কলেজে আসতেই গরম গরম অনুভব করলাম, চারিদিকে থমথমে ভাব। আমি আমার মতো গাছের নিচে বসে আছি, জানি না এখন তিশা কলেজে আসবে কিনা। আর তখনই আরেকজন কলেজে প্রবেশ করলো। রিয়া এসে সোজা আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো, তুই কি সত্যি করে বল, তোকে আমার অনেক সন্দেহ হচ্ছে। তোকে এই সাদ্দাম কালকে রাত 12টার সময় এই জায়গায় দেখেছে, সত্যি করে বল এখন। আরে আপু, আপনি এসব কি বলছেন? আমি তো গ্রামে থাকি, আমার প্রতিদিন গ্রাম থেকে এই কলেজে আসতে হয়। আমি রাত 12টার সময় এখানে কেন থাকবো? তাছাড়া আপনি তো জানেনই। হ্যাঁ, এটা তো আমি জানি। আমি সাদ্দামকে বলেছি, কিন্তু সাদ্দাম কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, তুই এখানেই থাক, বুঝতে পারছিস? আর আমার জন্য এই নে আইসক্রিম কিনে নিয়ে আয়। আমাকে আর 3টা দিন সময় দেন, তারপর দেখবে তোমাদেরকে আমি কি করি। তার 3টা দিন সময় লাগবে আমার সব কিছু বোঝানোর জন্য। 3 দিন পরে তোমাদেরকে আমি কি যে করবো সেটা একমাত্র আমি জানি। এসব আমি মনে মনে বলতে লাগলাম। আর আমি ওনার জন্য আইসক্রিম নিয়ে এসে দিলাম। তারপর আমি সোজা ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে যথারীতি ক্লাস করতে লাগলাম। আর তখন সানি আমাকে বলতে লাগলো, দেখেছিস আজকে কি ব্রেকিং নিউজ হচ্ছে টিভিতে? সব চ্যানেলে শুধু একটাই খবর হচ্ছে, দেশে যত অকর্ম এবং কেমিক্যাল ফ্যাক্টরি ছিল অদৈভাবে সব কিছু ধ্বংস করা হয়েছে। কে বা কারা ধ্বংস করেছে সেটা জানা যাচ্ছে না, তবে সেখানে প্লিজ লেখা আছে। আগে জনগণ সবাই ঘৃণা করত, এখন সবাই প্লিজকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, এটাই তো দেখতে পাচ্ছি। এখন সবাই প্রিন্সকে অনেক ভালোবাসতে শুরু করে দিয়েছে। প্রিন্স মনে হয় দেশে থেকে যত অপকর্ম আছে সবগুলোকে তুলে ফেলবে গোড়া থেকে। তবে আমাদের জন্যই কিন্তু ভালো হবে, দেশে আর কখনো কেউ অপকর্ম করতে সাহস পাবে না। আমার একটা ইচ্ছে আছে, আমি যদি প্রেসকে সামনাসামনি দেখতে পারতাম তাহলে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করতাম। এখন নাকি শুনেছি যে পুলিশ সহ তার বাবা হাত দিচ্ছে। যদি সে আইন নিজের হাতে তুলে নিয়েছে, কিন্তু পুলিশরা মন থেকে তাকে সাহাবা দিয়েছে, কারণ যেটা পুলিশ করতে পারেনি সেটা ও করিয়ে দেখিয়েছে। কারণ পুলিশরা তো ওপরের লেলের কথা শুনে চলে। তবে আমার অনেক পুলিশ আছে যারা এটা কেনার চোখ দেখেছে, কারণ পুলিশ হয়ে যেটা করতে পারলো না সেটা প্লিজ করিয়ে দেখিয়েছে। হ্যাঁ, আমিও তো এটাই শুনলাম। সাংবাদিকরা আরও বলেছে যে প্রিন্স সমস্ত কাজ শেষ করার পর যদি সরকারের কাছে ক্ষমা চায়, সরকার চাইলে ক্ষমা করে দিতে পারে। কারণ সরকার ক্ষমা করে না দিলেও সমস্ত জনগণ কিন্তু তার পক্ষই আছে। জনগণের জন্য হলেও তাকে সবাই ক্ষমা করে দেবে। আমারও বেশ ভালোই লাগছে খবরটা দেখে। দেশে আবার পালাবদল হতে চলেছে। তারপরে এইভাবে সানির সঙ্গে আমি অনেক কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষ করে আমি ক্লাস করে যথারীতি বেরিয়ে আসলাম। আর এইভাবেই পার হয়ে গেল 3টা দিন।
3টা দিনে আমি তিশার সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কারণ সে আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। কলেজেও আসে না ঠিক মতো, কয়েকবার তার বাসার সামনেও গিয়েছিলাম, কিন্তু কোনো দেখা করিনি। আমার সঙ্গে আমারও অবস্থা খারাপ। রাত 10টার দিকে আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম, ভালো লাগছে না কোনো কিছু। আর তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখি তিশা কল দিয়েছে। তিশা অপোস থেকে আমাকে বলতে লাগলো, একটা বার তো আমার বাসায় এসে আমার খোঁজ নিতে পারতে নাকি? আমি কেমন আছি, কি করছি না করছি সেটা তো একটাবার জানতে চাইতে পারতে, কিন্তু একটাবারও আমাকে জানতে চাইলে আসতে না। তুমি অন্য কারোর কাছ থেকে আমার কাছে সবকিছু জানতে হলো কেন? তুমি নিজে জোর করে কি কিছু বলতে পারতে না? তুমি তো আমার কোনো কথাই শুনছো না, তার জন্য আমি কি করতে পারি? আর আমি তোমার কাছে সবকিছু স্বীকার করেছি। আসলে আমি সেই প্রিন্স শাহরিয়ার রহমান। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিব, কিন্তু আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে চাই। আমি সাকিবের কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পেরেছি। তোমার সঙ্গে এতদিন ঘটে গিয়েছে, এটা আসলে আমার নিজের খারাপ লেগেছে। এমনটা তো আমার নিজের সাথে ঘটে যেতে পারতো। তারপর তিশা ওপাশ থেকে কান্না করতে লাগলো। আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম, আর এইভাবেই অনেকটা সময় পার হয়ে গেল। আর কথা বলতে বলতে রাত 3টা বেজে গেল। তারপর বিদায় দিয়ে কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি কলেজের জন্য রেডি হয়ে গেলাম। আর কলেজের জন্য রেডি হয়ে আমি কলেজে চলে আসলাম। আর কলেজে এসে যথারীতি আমি আমার মতো বসে বসে অপেক্ষা করছি। আমি অপেক্ষা করলাম প্রায় 30 মিনিটের মতো। তারপর আমি তিশাকে আবারও কল দিলাম, কিন্তু তিশার ফোনটা বন্ধ। কোনো কিছুই বুঝতে পারলাম না কি হলো। ফোন তো কোনোদিন বন্ধ থাকে না। কাল রাতে তো অনেক কথা বললাম, কিন্তু এখন কি হলো কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। ওর কোনো বিপদ হলো না তো? কিছু হয়ে গেলে আমি তো কোনোভাবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কারণ আমি তাকে আমার নিজের জীবনের সঙ্গে জড়িয়েছি। সবাইকে হারিয়ে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, কিন্তু এখন সেও আমার জীবন থেকে হারিয়ে যায়। তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? বলতে না বলতেই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে কেউ আমাকে বলতে লাগলো, কি রে, তুই নিজে কি কি মনে করিস? তুই অনেক বড় মাফিয়া কিং হয়ে গেছিস। যতই তুই মাফিয়া কিং হস না কেন, তোর জানের প্রিয়া, তোর জানেমন এখন আমার কাছে। চলে আয়, তোর সাথে অনেক কথা আছে, চলে আয়। তুই আমাকে নিঃস্ব করে দিয়েছিস। এখন আমি পথের ফকির হয়ে গেছি তোর জন্য। সকল আন্ডারওয়ার্ল্ডের সাথে আমার কানেকশন বন্ধ করে দিয়েছিস। তোর সাথে আমার দেখা করতে ইচ্ছা করছে, এই ঠিকানা চলে আয়। আর হ্যাঁ, একা আসবি, কাকে যদি নিয়ে আসিস তাহলে বুঝতে পারছিস। খবরদার, তুই তিশাকে কোনো কিছুই করবি না। যদি তিশার কিছু হয় তাহলে কিন্তু আমি তোকে কি করব সেটা আমি নিজেও জানি না। খবরদার, তুই আমার তিশার গায়ে কোনো হাত দিবি না। আমি এখনই আসছি, আর আমি একা আসবো। তোর সঙ্গে যা কিছু হয়েছে আমার হয়েছে। তারপর আমি কল কেটে দিয়ে আমি সাকিবকে কল দিয়ে সব কিছু বুঝিয়ে দিলাম, আর তাদের মতো করে সব কিছু সেট করতে বললাম। আর আমার জিপিএস ট্র্যাকার অন করে সেখানে যেতে লাগলাম। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে গেলাম। তারপর আমাকে 2টা ছেলে ভিতরে নিয়ে গেল, আর ভিতরে নিয়ে গিয়ে কোনো কথা ছাড়াই আমাকে মারতে লাগলো। আমি কোনো কিছু করছি না। আর তখন মেয়র বলতে লাগলো, তুই আমার সকল কেমিক্যাল ফ্যাক্টরি নষ্ট করে দিয়েছিস। তুই আমার সকল লোককে মেরে ফেলেছিস। আমার বিরুদ্ধে সকল প্রমাণ খুঁজে বের করেছিস। এখন আমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে শুধু তোর কারণে। তুই আমার বাবা মাকে মেরেছিস, আমার ছোট বোনটা সবাই মিলে ধর্ষণ করেছিস। আমার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে তোরা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবি না। তোদেরকে আমি আমার নিজের হাতে মারবো। তোদের জন্য আমি মাফিয়া হয়েছি, যেন তোদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। এখন পায়ের তলার মাটি অনেক শক্ত হয়ে গেছে। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। তুই আমার কাছে এসে অনেক বড় ভুল করেছিস। এখন তুই তোর ভুলের মাসুল দিবি। তুই আমার কত বড় ক্ষতি করেছিস সেটা তুই নিজেও জানিস না। তুই আমার সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছিস, পুরো দেশে তোড়পাড় করে দিয়েছিস। শাহরিয়ার কখনো কোনো কিছু ভয় পায় না। আমি তোকে সব দেখে কোনো রকম ভয় পাচ্ছি না, বরং তুই নিজে সাবধান হয়ে যা। তোর শেষ ইচ্ছেটা পূরণ কর, কারণ কিছুক্ষণ পরে তুই উপরে চলে যাবি। কে আছিস? ওকে একটু বুঝিয়ে দে আমি কে। সাদ্দাম, এদিকে আয় তো। তুই একটু বুঝিয়ে দে আমরা কি করতে পারি আর কি না করতে পারি। আরে ভাই, আমি তো চেয়েছিলাম যে তিশাকে নিয়ে একটু বিছানায় যাব, কারণ মেয়েটার কত রূপ যৌবন আছে, দেখলেই পুরো মাথা নষ্ট হয়ে যায়। আমার পরে না হয় আপনি যাবেন।
ঠিক আছে, তুই আগে বিছানাটা গরম করে আয়, তারপর আমি যাচ্ছি। যতই হোক, তুই এতদিন ধরে আমার সাথে কাজ করছিস, তোর ইচ্ছাটা না রাখলেও তো হয় না। খবরদার, তোর যা কিছু করতে হয় আমার সাথে কর, আমাকে মেরে ফেল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ এটা করিস না। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তোরা আমাকে এবার, আমি কোনো কিছুই বলবো না। তখনই কয়েকজন এসে আমাকে মারতে লাগলো, আর আমি কোনো কিছুই করলাম না। আর মারতে মারতে আমাকে মাটিতে ফেলে দিল। আর মাটিতে ফেলে দেওয়ার পরেই তিশা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। তিশার কান্না আমার একদমই সহ্য হচ্ছে না, মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলি, ভেঙে ফেলে তিশাকে এখান থেকে নিয়ে যাই। আমি উঠতে পারছি না। তারপর অনেক কষ্ট করে আমি উঠে মারতে লাগলাম ওদেরকে। আর মারতে মারতে বেশ অনেকজনকে মেরে ফেললাম। আর হঠাৎ করে সাদ্দাম তিশার গলায় ছুরি ধরলো। আমি সবাইকে মারা বন্ধ করে দিলাম। আর তখনই মিওর বলতে লাগলো, তুই জানিস না আমি কতটুকু খারাপ। আমি তোর মাকে দর্শন করেছি, তারপর তোর মাকে মেরে ফেলে তোর বোনের সাথে আমি এসব করেছি। মরার আগে একটু শুনে যা, তোর বাবাকে আমি মিথ্যা দর্শনে অভিযোগে জেলে পাঠিয়েছি। আমি জানতাম যে সে জেলে গেলে আত্মহত্যা করে মারা যাবে। তোর বাবা আসলে সৎ পুলিশ অফিসার ছিল। তুই জানিস না আমি কতটা খারাপ, আর তুই আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস। এসব শোনার পর আমি আর সহ্য করতে পারলাম না। আমি ওদেরকে ইচ্ছে মতো মারতে লাগলাম। মনে হচ্ছে আমি 100 জনের শক্তি আমার শরীরে পেয়ে গেছে। আমি মারতে মারতে সবাইকে আদর করে ফেললাম। তারপর হঠাৎ করেই আমি মাইক্রোফোনে বললাম তাড়াতাড়ি করে অ্যাটাক করার জন্য। আর সবাই ঝাঁপিয়ে পড়লো। আর আমিও সবাইকে গুলি করতে লাগলাম। আর গুলি করতে করতে সবাই প্রায় মারা গেল। আর আমিও তিশাকে গাড়িতে তুলে দিলাম। তিশাকে গাড়িতে তুলে দিয়ে আমি সেখান থেকে গুলি করতে লাগলাম। আর তখনই দেখলাম মেয়র আর সাদ্দাম দুজন পালিয়ে যাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে তাকে মারতে লাগলাম। আর আমি মেয়রকে ইচ্ছা মতো মারতে লাগলাম। আর সাকিব সাদ্দামকে মারতে লাগলো। আমি সাকিবকে বললাম, সাকিব, তুই সাদ্দামকে মারিস না, তুই বাকিগুলোকে দেখ। আমি এই দুটোকে দেখছি, অনেক দিনের ইচ্ছা আমার, আমি এদেরকে নিজের হাতে মারবো। তারপর আমি মারতে লাগলাম। আর মেয়রকে ধরে আমি গাড়ির সঙ্গে বেঁধে ফেললাম। আর কারোর সঙ্গে বেঁধে যথারীতি আমার গাড়ি থেকে বক্স নিয়ে তার হাতের আঙ্গুলের নখগুলো তুলে ফেললাম। আর তখন মেয়র মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর আমি মেয়রের মুখে কাগজ দিয়ে মুখ আটকে দিলাম। তারপর আমি সাদ্দামকে ধরে এনে গাড়ির সঙ্গে বেঁধে ফেললাম। আর সাদ্দামের হাতের চামড়াগুলো উঠিয়ে ফেললাম। তারপর আমি মেয়রের মুখে ঘুষি মরতে লাগলাম। আর সবকিছু ফেটে রক্ত বের হতে লাগলো। আর দুজনেই এইভাবে মারা গেল। তখনই পুলিশ আসলো। আর পুলিশ এসে যথারীতি আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে পার হয়ে গেল 3টা দিন। আমি আদালতে সকল কিছুই স্বীকার করি। জনগণের জন্য আমি বেরিয়ে আসতে পেরেছি। তা না হলে 2-3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হতো। সবাই আমাকে পেয়ে কেমন যেন আনন্দের সাগরে ভাসতেছে, এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর এভাবেই সবার সঙ্গে সময় কাটিয়ে তিশা আর আমি বিয়ে করলাম। দুজন এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। ভিতরে যাবো কিনা সেটা চিন্তা করছি, কারণ মানুষটা আমার দিকে অনেক রেগে আছে। এই কয়েকদিনে আমি মানুষটার একটু খোঁজ নিয়ে নিই। বিয়ে করার সময় একটু কথা বলিনি কাজী অফিসে। তখনই পিছন থেকে সানি বলতে লাগলো, দোস্ত, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি প্রিন্স শাহরিয়ানকে দেখব। যে মানুষের জন্য এত কিছু করেছে, তাকে দেখার জন্য আসলেই অনেক ইচ্ছে ছিল। কিন্তু সেই মানুষটা যে আমার বন্ধু নিজেই, এটা সত্যি আমি জানতাম না। তবে এত বড় হয়েও যে তুই এখানে আমাকে বন্ধু বলে দাবি দিচ্ছিস, এটাই অনেক। আরে ভাই, আজকের দিনে এমন ইমোশনাল কথাবার্তা বললে কি আর হবে বল? এখন থেকে অতি এসব ছেড়ে দিব, এসব ছেড়ে দিয়ে ভালোভাবে চলাফেরা করব। এসবের মধ্যে কখনো শান্তি নেই। আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে পেরেছি, এটাই অনেক। তবে দোস্ত, লোকজন কিন্তু তোর জন্য পাগল হয়ে গেছে। সামনে এমপি নির্বাচন করলে তুই কিন্তু বিপুল ভোটে জয়লাভ করবি, আর জনগণ তোকে এমপি হিসেবে দেখতে চায়। জানি না কিছু, কিন্তু তোর ভাবি কি বলে সেটাই তো বড় কথা। তোর ভাবি যদি না করে তাহলে এইসবের মধ্যে কখনোই যাব না, কারণ মানুষটা অনেক কষ্ট পেয়েছে আমার জন্য, আর কখনো কষ্ট দিতে চাই না। আরে ভাই, আপনি কি এখানে গল্প করে কি সময় কাটাবেন, নাকি ভেতরে যান? রাত 11টা বেজে গেছে, পরে তো সকালে হয়ে যাবে। তখন আর আপনি বাসর ঘরে বিড়াল মারতে পারবেন না। তোর কি মনে হচ্ছে না যে তুই একটু বেশি বড় হয়ে গেছিস? তোকেও বিয়ে করাতে হবে, বুঝতে পারছি। আগে সানিকে বিয়েটা করাই, তারপর তোকে বিয়ে করাবো। দোস্ত, ভাবিকে বলে
তার বান্ধবী রিয়ার সঙ্গে একটু লাইনটা করিয়ে দে না। মেয়েটা যদিও অহংকারী, কিন্তু আমার সঙ্গে থাকলে আমি তাকে আমার মতো করে ফেলবো। একটু নাম্বারটা দে না রে। আমাকে দ্বারা এটা কখনোই সম্ভব হবে না। তোর ভাবি রিয়ার কথা শুনতেই পারে না, আমার জন্য রিয়াকে এমন মাইট দিয়েছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। আমার ভাবতে অবাক লাগছে যে আমার মতো একটা ছেলে খেয়েছে, তোর ভাবি পছন্দ করেছে, এটাই অনেক। সবকিছু জানার পরেও একটু পর ওর জন্য আমাকে ছেড়ে যায়নি, পরিবারের বিরুদ্ধে গিয়ে এক প্রকার জোর করেই আমার সঙ্গে বিয়ে করেছে। ভাবি এটা বুঝতে পেরেছে যে তুই কোনো অন্যায় করিসনি, তার জন্য ভাবি তোকে বিয়ে করেছে। আর ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বুঝতে পারছিস? আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ভিতরে যা। তারপর আমি ভিতরে চলে আসলাম, আর ভিতরে এসে আমি দরজা লক করে দিলাম। আর দরজা লক করার পর আমি বিছানায় তাকিয়ে দেখি মানুষটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে করে তার কাছে গেলাম, আর কাছে যাওয়ার পর বিছানায় বসলাম। আর বিছানায় বসার পর আমি 2 হাত দিয়ে ঘোমটা উঠাতে গেলাম, আর তখনই বলতে লাগলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আগে আমার শর্তগুলো শুনবে, তারপর আমাকে দেখবে। এর আগে তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না। এত কষ্ট করে বিয়ে করেছে, এখন বউয়ের মুখটা দেখতে পারবো না, এটা কোনো কথা হলো? তোমার কথা তো পড়েও বলতে পারবে না কি? এইভাবে মুখের উপরে কথা বলাটা ঠিক হলো কি? এভাবে কথা বলে কোনো লাভ নেই, আমি যেটা বলছি সেটাই হবে। শোনো আমার শর্তগুলো। তুমি আর কখনো সব কাজ করবে না, তুমি আর কখনো মাফিয়া জগতে ফিরে যাবে না, এটা আমার কসম। এখন থেকে সাধারণ মানুষের মতো বেঁচে থাকবে, সারাদিন অফিস থেকে বিকেলবেলা বাসায় থাকবে। আমি কোনো মাফিয়ার বউ হতে চাই না। জানতাম তুমি এই কথাগুলোই বলবে, তার জন্য আমি প্রস্তুতি নিয়েই রেখেছি। আর আমারও এসব করার কোনো ইচ্ছে নেই। আমি কেন করেছি আর কি করেছি এটা তুমি ভালো করেই জানো। আমি কোনো অন্যায় করিনি। যারা সমাজে মুখোশ পরে বেঁচেছিল তাদেরকে নিজের হাতে শাস্তি দিয়েছি, যেটা মাইন্ড করতে পারতো না। সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমার চেয়ে ভালো তোমাকে আর কেউ বুঝতে পারবে না। আর এখন থেকে আমাকে প্রচুর ভালোবাসতে হবে, আমাকে ছেড়ে কোনোখানে যাবে না। আমি শুধু এই পারে নয়, পরে পরেও তোমাকে চাই। তখনই তিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখন তিশা আমাকে কানে কানে বলতে লাগলো, হুম, এখন তো আমি আপনাকে আদর করতে দেব না। আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, কারণ এত কষ্ট করে তোমাকে পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে না? আর এটাই নিয়ম, বুঝতে পেরেছ? যাও অজু করে আসো, দুজনে একসাথে নামাজ পড়বো। তারপর আমি ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে যথারীতি উজু করে দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তখন তিশাকে আমি কোলে তুলে নিয়ে বারান্দায় চলে আসলাম। আর বারান্দায় এসে চেয়ারে হেলান দিয়ে আমার বুকের মধ্যে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চাঁদ দেখতে লাগলাম। আর তখন আমি বলতে লাগলাম, আকাশের চাঁদের চেয়ে আমার এই চাঁদটা অনেক সুন্দর। আমি এই চাঁদটাকে অনেক ভালোবাসি, আর সারাটা জীবনেই ভালোবাসতে চাই। বুঝতে পেরেছেন ম্যাডাম? আমাকে অনেক ভালোবাসতে হবে, আমি অভিমান করলে অভিমান ভাঙাতে হবে, প্রতিদিন আমার জন্য চকলেট নিয়ে আসতে হবে। আর আমার উপরে রাগ করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু আমি অনেক কান্না করব। রাগ হলে না তোমার এই সুন্দর গালের মধ্যে 2-1টা থাপ্পড় দিব, তাহলে রাগ কমে যাবে। বুঝতে পেরেছো? তুমি শাহরিয়ার রহমানের বউ, 2-1টা থাপ্পড় তো খেতেই হবে, তাই না? তাহলে সোজা গোয়িং টু বাবের বাড়ি, বুঝতে পেরেছ? আমাকে আর পাবে না, তোমাকে একা একা ঘুমাতে হবে। বিয়ে করে একা একা ঘুমানো কতটা কষ্ট করে এটা বুঝতে পারবে। ও তাই নাকি? তাহলে তো আপনাকে এখনই আপনার বাপের বাড়ি রেখে আসতে হয়। আপনি একা একা থাকবেন, আমিও একা একা থাকবো, কোনো সমস্যা নেই, আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। না, আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে ছাড়া থাকতে গেলে তো আমার দম বন্ধ হয়ে আসে। কি করে থাকবো আপনাকে ছাড়া? তো এখন কি আদর করবে নাকি আমি ঘুমাবো, কোনটা? আমি তো তোমাকে আদর করতে পারবো না, আর আবার কিভাবে করতে হয় সেটাও তো জানি না, কারণ আমার তো কোনো আগে থেকে এক্সপিরিয়েন্স নেই। যদি বিয়ের আগে কোনো কিছু করতাম তাহলে তো আদর করতে পারতাম। ও তাই নাকি? তাহলে তো আপনাকে আর আদর করতে হবে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি এখানেই ঘুমাবো। আমি এখানে সারা রাত চাঁদ দেখবো আর ঘুমাবো। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে তোমার মাথায় সমস্যা আছে। ঘুমালে আবার চাঁদ দেখা যায় নাকি? পাগলের মতো কথা বলছো। আসলে তোমার মাথায় কোনো কিছুই নেই। তুমি যে কিভাবে পড়াশোনা করেছিলে সেটাই তো বুঝতে পারছি না। তুমি আমাকে এত বড় কথা বললে, তাই না? যাও, তোমাকে কোনো আদর করতে হবে না, আমি গিয়ে রুমে ঘুমাবো। একদম আমাকে বিরক্ত করবে না, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো।
এই বলে আমি বিছানায় চলে আসলাম, আর বিছানায় এসে আমি এক পাশ হয়ে শুয়ে পড়লাম। এদিকে আমি রুমে ছিলাম, আর রুমে এসে আমি যথারীতি তিশার পাশে শুয়ে পড়লাম। আর তিশার পাশে শুয়ে পড়তেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া দখল করে নিলাম। কিছুক্ষণ পর সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমাকে রেসপন্স দিতে লাগলো আর বলল, শয়তান, কুত্তা, বান্দর, হনুমান, গন্ডার, এভাবে কেউ কিস করে নাকি? হ্যাঁ, আর একটু হলে তো দম বন্ধ হয়ে মারা যেতাম। পাগল হয়ে গেছেন তাই না? তারপর এভাবেই আমরা দুজন হারিয়ে গেলাম এক নতুন দুনিয়ায়। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসা।